আপনি বলবেন যে না রে ভাই, ওই যে আমার পাশের বাসার ফ্ল্যাট তারা কত হ্যাপি। আপনি হয়তো বলবেন যে আমার ওই বন্ধুটা কত হ্যাপি, জানো কত চিল করে। আমরা ওই দুষ্ট চক্রের মধ্যে থাকি, আমরা কখনো ফিল করি না যে আমি হ্যাপি। আমি সবসময় চিন্তা করি কি, বিসিএস ক্যাডার, ও আল্লাহ আমি যদি হইতে পারতাম। আর বিসিএস ক্যাডারে চিন্তা করি আমি যদি পররাষ্ট্র ক্যাডারে যাইতে পারতাম। আর পররাষ্ট্র ক্যাডারে সে চিন্তা করে আরে সমস্ত ছড়িতে গুটাই হচ্ছে অ্যাডমিন ক্যাডার, আমি যদি অ্যাডমিন ক্যাডার হইতে পারতাম। তারা চিন্তা করে এমআইটিতে যদি আমি একটা স্কলারশিপ পেয়ে চলে যেতে পারতাম। আর এমআইটিতে যারা বসে আছে তারা চিন্তা করে দেশে যদি একটা সরকারি চাকরি করতে পারতাম। তো তার মানে কেউ নিজের জায়গায় হ্যাপি না। কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। মানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হয়তো চিন্তা করছে আমরা খুব অল্প মানুষ, বাট পৃথিবী যারা নেতৃত্ব দেয় তারা সংখ্যা কেমন কেমন। মানে ধরেন এক্সাম্পল আমি যদি বলি, পৃথিবীতে যদি ধরেন 192 বা 94টা দেশ থাকে, রাইট? মানুষ হচ্ছে 8 বিলিয়ন, কিন্তু ওই 192টা দেশের প্রধানমন্ত্রী 192 জন, রাইট? সো এই পৃথিবীকে 8 বিলিয়ন মানুষকে নেতৃত্ব দিচ্ছে কারা? খুব কম সংখ্যক মানুষ না? তো তাইলে আপনারা মানে এত এনার্জি লেস কেন? অল্প মানুষ চিন্তা করছেন, আমরা খুব অল্প মানুষ, আমরা আর কি করতে পারি, এরকম চিন্তা করলে তো হবে না। সো ভালো আছেন সবাই? আজকের যে আয়োজন, এই আয়োজনের জন্য জোরে একটা তালি দেন। জোরে হয় নাই, পাশে আর একটা ইউনিভার্সিটি আছে, ওইটার স্টুডেন্টরা যেন দৌড় দিয়ে চলে আসে। জোরে একটা তালি দেন। গুড গুড, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি আছে কয়টা? আমরা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় টাকা ইনকাম করতেছি, বাট আমার প্রশ্নগুলোর উত্তর জানতে হবে। বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি কয়টা? আপনারা বলবেন যে ভাইয়া গুগলের যুগ, এখন কি সবকিছু মুখস্থ রাখা লাগে? 114টা। কয়টা? 114টা। সো আমরা কি জানি যে প্রতি বছর জব মার্কেট, এই মার্কেটে কতজন স্টুডেন্ট বের হয় প্রাইভেট ইউনিভার্সিটি থেকে? জানি? জানি না। টোটাল বাংলাদেশে কতজন বের হয় জানি? জানেন না। সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় আছে না বাংলাদেশে, কোনটা সেটা? জাতীয় বিশ্ববিদ্যালয়। এটা কোন দিক দিয়ে? আয়তনে না। প্রচুর ডক্টরেট ডিগ্রি বের করছে সেজন্য না, প্রচুর রিসার্চ পাবলিকেশন হচ্ছে এই জন্য না, প্রচুর নোবেল লরেট বের হচ্ছে সেজন্য না। কিসের জন্য? স্টুডেন্ট কোয়ান্টিটির দিক দিয়ে। সো ওই স্টুডেন্ট, কলেজ, মাদ্রাসা সবকিছু মিলে অ্যারাউন্ড 47 লাখ স্টুডেন্ট পড়াশোনা করে। তার মধ্যে বের হয় হচ্ছে প্রত্যেক বছরে 20 থেকে 22 লক্ষ স্টুডেন্ট। এর মধ্যে বাংলাদেশ সরকারের যে পরিসংখ্যান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স আছে, সেটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সরকারি চাকরির সংখ্যা মাত্র 16 লাখ। কত? 16 লাখ। তাইলে স্টুডেন্ট বের হচ্ছে ধরেন 20 লাখ। আবার ওই রিপোর্ট বলছে যে 13 লক্ষ চাকরি পায়, বাকিরা চাকরি পায় না। এরপরে আবার আরেকটা রিপোর্ট বলছে যে টোটাল বাংলাদেশের মানুষ হচ্ছে 17 কোটি বা 170 মিলিয়ন। এর মধ্যে মানে চাকরি করতে পারে, অথবা আমরা যাদেরকে বলি শ্রমশক্তি, এই সংখ্যাটা হচ্ছে 121 মিলিয়ন। কত? 121 মিলিয়ন। এখন দেখেন এই 121 মিলিয়নের মধ্যে ওই রিপোর্ট বলছে যে যারা সপ্তাহে 1 ঘন্টা কাজ করে, এরকম কর্মক্ষম মানুষ হচ্ছে 7 কোটি বাংলাদেশে। কত কোটি? 7 কোটি। তো আমি এই পরিসংখ্যানগুলো দেওয়ার একটা কারণ আছে। তাইলে যদি ওই 1 ঘন্টাও যদি আমি বাদ দিই, মানে যাদেরকে বলছে যে সপ্তাহে 1 ঘন্টা কাজ করে, তাকেও আমি কর্মক্ষম ধরলাম, তাকেও আমি এমপ্লয়েড ধরছি সরকারের রিপোর্ট। তাহলে ওইটা যদি বাদ দিই তাহলে মানে সর্বোচ্চ দাঁড়ায় হচ্ছে 1 কোটি মানুষ বাংলাদেশে চাকরি করে, ব্যবসা করে, অথবা যারা আপনার এমপ্লয়েড। তাহলে 18 কোটি মানুষের মধ্যে মাত্র মানে আমার আপনার চোখের হিসাব বা দেখতে আমরা যাদেরকে চাকরিজীবী বলি অথবা ব্যবসায়ী বলি অথবা ভালো একটা আর্ন করে, এরকম মানুষের সংখ্যা কত? 1 কোটি। তাহলে সরকারি চাকরির সংখ্যা কত? আমি একটু মিলাবো আপনাদের সাথে। সরকারি চাকরি কত বাংলাদেশে? কত বললাম আমি? 16 লক্ষ। 16 লক্ষ। এর মধ্যে 2023 সালের একটা রিপোর্ট 13 লাখ চাকরি করে, টোটাল পোস্ট হচ্ছে 16 লক্ষ, অ্যারাউন্ড 16 লাখ। তার মধ্যে 4 লক্ষ পোস্ট এখনো খালি আছে, যারা হচ্ছে আপনারা বের হওয়ার পরে আপনারা চাকরি পাওয়ার সুযোগ থাকবে ওই 4 লক্ষের মধ্যে। এখন আমরা এবার একটু হিসাব করি, আবার একটু মিলাই।
বাংলাদেশে প্রতি বছর চাকরির বাজারে বেকার ঢুকে কতজন? আমি বলছি কিন্তু 20 লাখের মতো, 20 থেকে 22 লাখের মতো। সরকারি চাকরি খালি আছে কতটা? 4 লাখ। স্টুডেন্ট বেরোচ্ছে কত লাখ? 20 লাখ। 20 লাখের মধ্যে আমি ওই যে বাদ দিলাম যারা পৃথিবীর নাম্বার 1 বিশ্ববিদ্যালয়, ওগুলা বাদ দিলাম। বাদ দিলে আমার আপনার পাশের চেয়ারে বসে স্টুডেন্ট কতজন বেরোচ্ছে? 1.5 লাখ। কত লাখ? তাহলে এখন আপনি বলেন যে, আমি তো সব ক্যালকুলেশন আপনাদেরকে দিলাম, এখন আপনি বলেন যে বাজারে যে 4 লক্ষ চাকরি এখনো আছে সরকারি চাকরি, ওই চাকরিটা কার জন্য? কার জন্য? আপনাদের জন্য, রাইট? তা আপনারা কি ওই চাকরির জন্য রেডি? ওই যে 20 লক্ষ মানুষের কর্মসংস্থান প্রত্যেক বছর হয়, যে 7 লক্ষ হয় না, এই 7 লক্ষ মানুষ বিদেশ চলে যায়। যদি আমি ধরে নিই যে বাংলাদেশে আমার জন্য সবচেয়ে লুক্রেটিভ চাকরি কোনটা? সরকারি চাকরি, রাইট? তাই না? আমি বলবো যে ব্যবসায়ী হন, জুকারবার্গ হন। আমি বলবো যে আপনি বিল গেটস হন। এই যে আমাদের এক ভাই 50,000 টাকা মান্থলি ইনকাম করছে, এভরিথিং ওকে। আমরা এরকম চাই যে আমাদের এখান থেকে ব্যবসায়ী তৈরি হোক, উদ্যোক্তা তৈরি হোক। কিন্তু সোসাইটি আপনাকে বলে যে এই দেশে সরকারি চাকরিটা এখনো একটা ভালো ভ্যালু আছে বিয়ের বাজারে, রাইট? তাই না? আছে না? তার চেয়ে বড় দরকার যে বাংলাদেশ 2.0টাকে যদি আপনি পৃথিবীর দরবারে ভালো একটা জায়গায় নিতে চান, সরকারি চাকরিগুলোতে ভালো লোকের প্রয়োজন আছে না? আছে কিনা? নাকি আপনি শুধু একা বড় হবেন, দেশ যেদিকে যাক অসুবিধা নাই? তাইলে আমরা কিন্তু এটাও চাই যে আমার দেশ পৃথিবীর বড় মঞ্চে আমার দেশকে নিয়েও মানুষ বক্তব্য দিক, আমরা কিন্তু সেটাও চাই, রাইট? সো তাহলে ওই জায়গাগুলোতেও ভালো মানুষ, আপনারা যারা মনে করছেন যে ওই জায়গায় গেলে দেশটাকে চেঞ্জ করা যেত, সেই জন্য হলে তো আপনার যাওয়া উচিত, উচিত না? উচিত কিনা? ওকে, ফাইন। তাহলে এখন আপনারা আমাকে বলেন যে আপনারা কি ওই চেয়ারগুলোর জন্য রেডি হচ্ছেন? বিশ্ববিদ্যালয়ে হচ্ছেন? তা আমি যদি এখন আপনাদের কাউকে প্রশ্ন করি যে 3.9 এর উপরে সিজিপি আছে কার? 3 জনের আছে। সো 3.75 এর উপরে আছে কার? অনেকের আছে। ওকে, এ ভাই চাকরিও করে আবার রেজাল্টও ভালো, এরকম দরকার আর কি। ফার্স্ট ইয়ারে আছে কারা? ফার্স্ট ইয়ার। ওকে, ফার্স্ট ইয়ার। সো ফার্স্ট ইয়ারে আপনি যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকেন, আপনাদের ক্যাম্পাসে যখন ঢুকেন, আপনার কাছে কি মনে হইতো? আপনাদের কাছে কি মনে হয়? অথবা যারা ফোর্থ ইয়ারে আছেন তারা একটু চিন্তা করে দেখেন, আমার জীবনের প্রথম বছর বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন, আপনার কাছে কি মনে হয় না এই বিশ্ববিদ্যালয় সব আমার? মনে হয় নাই? আপনাদের হচ্ছে না? না, বিশ্ববিদ্যালয়ের সবকিছু আপনাদের মনে হচ্ছে না? ওকে, যারা ফোর্থ ইয়ারে আছেন তারা একটু বলেন তো এখন আপনি কার? তার মানে বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রথম বর্ষে আমার ফিলিংস থাকে যে ইউনিভার্সিটি সব আমার, বাট বিশ্ববিদ্যালয়ের ফোর্থ ইয়ার উঠার পরে মনে হয় যে আমি আর এখন কারো না। কেন হয় এই ফিলিংসটা? কেন হয়? কেন হয়? সেই জন্য না। হ্যাঁ, কেন হয়? কারণ আপনি বিশ্ববিদ্যালয়ের জীবনে আপনি ফার্স্ট ইয়ারে থাকাকালীন আপনার অনেক স্বপ্ন থাকে যে বাংলাদেশের 1995 সালে প্রতিষ্ঠিত হওয়া একটা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় আমি পড়বো, বিশ্ববিদ্যালয় থেকে বের হইলে দেশের সবচেয়ে বড় চাকরিটা, চেয়ারটা আমার জন্য বসে আছে, দেশের সবচেয়ে বড় উদ্যোক্তা আমাকে নেওয়ার জন্য বসে আছে, অথবা পৃথিবীর জায়ান্ট টেক কোম্পানিগুলো, পৃথিবীর বড় বড় কোম্পানি আমাকে নেওয়ার জন্য বসে আছে, কারণ আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। বাট ফাইনাল ইয়ারে আসার পর মনে হয় যে না, আমার ওই যে প্রত্যাশা ছিল, আর বর্তমানে আমি ফাইনাল ইয়ারে পড়ি, আমি আসলে ওই বাজারের জন্য না। তার মানে হচ্ছে এই যে 4টা বছর আপনার জীবনের সাথে যে যে দক্ষতা, স্কিল, নলেজ দরকার ছিল সেগুলো যুক্ত হয় নাই। এই যুক্ত না হওয়ার পেছনের কারণ কি? কারণ আপনি মনে করছেন যে আগামী সেমিস্টারে আমি দেখাই দেব। কোন সেমিস্টারে? হ্যাঁ, আমরা প্রত্যেকেই হচ্ছে নেক্সট সেমিস্টারে আমি দেখাই দেব, এই সেমিস্টারে আল্লাহ কোন রকম পাস করাই দাও। সো ওই সেমিস্টার যায়, পরের সেমিস্টারে ক্লাস শুরু হয়, প্রথম কয়েকদিন খুবই স্ট্রং থাকে, খুবই সিনসিয়ার, খুবই সিরিয়াস, সমস্ত বই টই কিনে একদম একেবারে পাক্কা আপনার মানে ভদ্র স্টুডেন্ট, সব পড়াশোনা শুরু করে নোট করতে থাকে। 5 দিন পরে, এই দোস্ত ভালো লাগতেছে না, চল একটু চিল করে আসি, চল একটু বাদাম খেয়ে আসি, চল একটু আড্ডা দিয়ে আসি, রাইট? এই করতে করতে আবার যখন সেমিস্টারের পরীক্ষার আগ মুহূর্তে আল্লাহ আমি আগামী সেমিস্টারে দেখাই দেব, তাই না? এই আগামী সেমিস্টার আর আমাদের জীবনে আসে না। দ্যাটস ওয়াই ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় আমার যে প্রত্যাশা ছিল, আমার যে স্বপ্ন ছিল, আর ফাইনাল ইয়ারে আসার পর ওই প্রত্যাশা প্রাপ্তির মধ্যে আসমান সমান দূরত্ব, ডিস্টেন্স। দ্যাটস ওয়াই এখন আর আমি কারো না। তাহলে আপনারা যারা ফার্স্ট ইয়ারে আছেন অথবা সেকেন্ড ইয়ারে আছেন, আপনাদেরকে আমি একটা সফট রিমাইন্ডার দিয়ে যাচ্ছি
যে আপনার সুযোগ আছে ফাইনালে ওঠার পরও বলার যে আমি অনেকের সুযোগ আছে না? যারা 4th ইয়ারে উঠে গেছে তারা তো এখন সুযোগ নাই, কপাল দেয়ালের সাথে বাড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নাই, এরকম মনে করি আমরা, তাই না? সো ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য এটা খুবই দরকার। এবং এই জন্য আমি বলবো যে অনেক আগেই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন ছিল, অনেক আগে হওয়া দরকার ছিল। কারণ আপনাকে কেউ একজন এসে বলবে যে ভাই এটা তোমার জন্য, এই ক্যারিয়ারটা তোমার জন্য অপেক্ষা করছে, এইভাবে পথ চলো, এইভাবে করো তুমি, এই বলার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার ছিল, রাইট? তো সেটা অনেক পরে হইলেও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই যে যাত্রা শুরু, এই জন্য আমরা তাদেরকে থ্যাংক ইউ দিতে চাই, তাদের জন্য একটা জোরে করতালি চাই। তো আমরা বিশ্বাস করি যে আগামীতে যত ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আসবে তারা যেন একটা মেসেজ পায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে, যে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার কেমনে চলবা, সেকেন্ড ইয়ার কিভাবে চলবা, 4th ইয়ারে উঠলে তোমার মধ্যে যেন কোনো আফসোস তৈরি না হয় যে আমি আর কারো না। বুঝতে পারলাম? ওকে, ফাইনালি আমি তোমাদেরকে একটা গল্প বলে শেষ করব। আমরা অনেক টাকা চাই, রাইট? সুপারস্টার হওয়ার জন্য টাকা লাগবে, সব ঠিকঠাক আছে। তুমি একটা ভালো চাকরি চাও, একটা ভালো ক্যারিয়ার চাও, একটা ভালো জায়গায় যেতে চাও, একজন ভালো ব্যবসায়ী হতে চাও, অনেক মানুষকে চাকরি দিতে চাও, এভরিথিং ওকে। আর ইউ হ্যাপি? হ্যাপি কেন? কারণ আমি না এগুলোর জন্য চাইছিলাম সারা জীবন, এগুলো হইলেই আমার সমস্ত সুখ চলে আসবে, তো এরপরে আমি হ্যাপি না কেন? তো আমাকে অনেকে বলে যে, আমি প্রশ্নটা যখন করি তখন বলে যে ভাইয়া আব্বা ডাকটা শুনতে ইচ্ছে করে, তার মানে বিয়ে করলে সে হ্যাপি হবে। ওকে ফাইন, আপনি বিয়ে করলেন, আপনার একটা সুন্দর বাচ্চা হইলো, এন্ড দেন আপনাকে খুব ভালো করে আব্বা ডাকতেছে, বাবা ডাকতেছে, আমার বাচ্চা যেরকম আমাকে ডাকে, সবকিছু ঠিকঠাক আছে। এরপরে তখন যদি আবার আমি আপনাকে গিয়ে প্রশ্ন করি আর ইউ হ্যাপি, আপনি কি বলবেন? বিয়ে করলেন, ভালো একটা চাকরি করলেন, সবকিছু ঠিকঠাক আছে, আপনি যেমনে চাচ্ছেন সব সেভাবে হচ্ছে, এরপর আপনি হ্যাপি না? আপনি বলবেন যে না রে ভাই, ওই যে আমার পাশের বাসার ফ্ল্যাট তারা কত হ্যাপি। আপনি হয়তো বলবেন যে আমার ওই বন্ধুটা কত হ্যাপি জানো, কত চিল করে, রাসেল ভাই সেই একটা গাড়ি নিয়ে চলে, কত হ্যাপি, তাই না? আমরা ওই দুষ্ট চক্রের মধ্যে থাকি, আমরা কখনো ফিল করি না যে আমি হ্যাপি। আমি সবসময় চিন্তা করি কি, বিসিএস ক্যাডার, ও আল্লাহ আমি যদি হইতে পারতাম। আর বিসিএস ক্যাডারে চিন্তা করি আমি যদি পররাষ্ট্র ক্যাডারে যাইতে পারতাম। আর পররাষ্ট্র ক্যাডারে সে চিন্তা করে আরে সমস্ত ছড়িত গোটাই হচ্ছে অ্যাডমিন ক্যাডার, আমি যদি অ্যাডমিন ক্যাডার হইতে পারতাম। তারা চিন্তা করে এমআইটিতে যদি আমি একটা স্কলারশিপ পেয়ে চলে যেতে পারতাম। আর এমআইটিতে যারা বসে আছে তারা চিন্তা করে দেশে যদি একটা সরকারি চাকরি করতে পারতাম। তো তার মানে কেউ নিজের জায়গায় হ্যাপি না। কেন? কেন না? এরকম তো হওয়ার কথা ছিল না। আপনি তো কথা ছিল যে আপনি একটা ভালো টাকা পয়সা ইনকাম করবেন, আপনি একটা ভালো ক্যারিয়ার করবেন, আপনার বাচ্চা কাচ্চা হবে, আপনার ফ্যামিলি হবে, আপনার সবকিছু হবে, দেন ইউ আর হ্যাপি। আপনার তো এরকম হওয়ার কথা ছিল, তাই না? আমি একটা ছোট্ট গল্প বলি, কেন আসলে আমরা হ্যাপি না, কেন আমরা ফিল করি না আমরা হ্যাপি। যে একটা কাক একবার খুব আফসোস করতেছিল যে আমি হচ্ছি কাক, আমি কি, আমরা কি কেউ কাক পুষি বাসায়, কিন্তু আমরা টিয়া পুষি না। কেন কাক পুষি না? এই জন্য কাকের খুব মন খারাপ। সে বলছে যে আমারে কেউ ভালোবাসে না, আমি হচ্ছে দুনিয়ার সবচেয়ে বিশ্রী একটা মানে প্রাণী, আমাকে কেউ পছন্দ করে না, আমার কোনো সুখ নাই। এই যে দেখো সমস্ত সুখ হচ্ছে রাজহাঁসের। কার? রাজহাঁস কত সুন্দর দেখতে, কত চমৎকার লাগে, রাজা রাজা লাগে, তাই না? এই জন্য রাজহাঁস। সো রাজহাঁসের কাছে গেল, রাজহাঁস বললো যে ভাই আমিও তো ভাবতাম আমি সবচেয়ে সুখী, কিন্তু যেদিন আমি টিয়াকে দেখছি এর পরের দিন থেকে আমার আর ভালো লাগে না। আমার কাছে মনে হয় কত চমৎকার ডাক, মানুষ তাকে কত ভালোবাসে, কত আদর করে, এবং কি চমৎকার কালার তার, সে হচ্ছে সবচেয়ে সুখী। ওই যে আমরা একটা সারমর্ম সারাংশ করছি না, নদীর এপারে কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে আমার সর্বসুখ বিশ্বাস, তাই না? সো ওই যে রাজহাঁসও টিয়াকে দেখে তার সমস্ত সুখ চলে গেছে। এন্ড দেন টিয়ার কাছে গিয়ে বললো যে মামা তুমি এত চমৎকার, তুমি অনেক সুখী, মানে সমস্ত সুখ, পৃথিবীর সমস্ত সুখ মনে হয় তোমার মধ্যে, কেমনি আসলে বলো তো? তো টিয়া বলতেছে যে মামা আমিও তোমাদের মতো ভাবতাম যে আমি পৃথিবীর সবচেয়ে হ্যাপি সুখী প্রাণী, কিন্তু আমার এই সুখটা নষ্ট করে দিছে ময়ূর। কে নষ্ট করে দিছে? দেখো কত চমৎকার ময়ূর, কি মাল্টি ডাইমেনশনাল কালার, কত সুন্দর লাগে ময়ূরকে দেখলে, তাই না? আমরাও তো ময়ূরের প্রতি ফিদা হয়ে যাই, তাই না? সেই ময়ূরকে দেখলে কত ভালো লাগে, তাকে মানুষ কত
ভালোবাসে, হ্যাঁ তাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ চিড়িয়াখানায় যায়। তো টিয়া হচ্ছে ময়ূরকে দেখার জন্য চিড়িয়াখানায় গেছে, এখন ময়ূর তো ভিআইপি হয়ে গেছে চিড়িয়াখানার মধ্যে, কারণ মানুষ তো তাকে টিকিট কাটে দেখে এখন। তো মানুষের জন্য সে দেখা করতে পারছে না। ওই কাক গেল কার কাছে? কাক এখন কার কাছে? ময়ূরের কাছে। ময়ূর এখন কোথায়? চিড়িয়াখানায়। ময়ূর ভিআইপি টিকিট কেটে সবাই দেখতে যাচ্ছে, কাক কিন্তু দেখতেছে। তো কাক গিয়ে অনেকক্ষণ ওয়েটিং এ ছিল, সমস্ত মানুষ যখন চলে গেল তখন কাক গিয়ে ওই যে ময়ূরকে বলল যে মামা কি একটা ভিআইপি সম্মান তুমি পাও, তোমাকে সবাই টিকিট কেটে দেখে, কত চমৎকার, তোমার কত সুখ, ইস আমাদের মানুষ শুধু দূর দূর করে তাড়াই দে, আমার কোনো সুখ নাই। তখন ওই ময়ূর বলল যে মামা আমিও ভাবতাম পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী হচ্ছি আমি, কিন্তু এই আমার সৌন্দর্যের কারণে, আমার এই সুখের কারণে মানুষ আমাকে দেখতে চায়, ভালোবাসতে চায়, এই জন্য আমার সমস্ত সুখ কেড়ে নিয়ে আমাকে চিড়িয়াখানার খাঁচার মধ্যে বন্দী করেছে। আমার তো মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী পাখি হচ্ছে তুমি কাক, কারণ তোমাকে মানুষ কখনো খাঁচায় বন্দী করতে চায় না। কাক জীবনের শুরুতে, গল্পের শুরুতে কাক কি মনে করছে? সবচেয়ে অসুখী। কিন্তু সে যদি ফিল করতো যে আমি হচ্ছি জগতের সবচেয়ে সুখী পাখি, তাহলে তার এই সুখটা নষ্ট হইতো না। তো আমরা মনে করি যে আমার পাশের চেয়ারে বসে যিনি আছেন উনি সবচেয়ে সুখী, আমি ভালো করতে পারছি না উনি ভালো করছে, ওই বিশ্ববিদ্যালয়ে যে করছে সে সবচেয়ে সুখী, ওই জায়গায় যে যাচ্ছে সে সবচেয়ে বেশি সুখী। বাট ইট ডিপেন্ডস অন ইউ। আমরা অনেক টাকার মালিক হব, অনেক ভালো ক্যারিয়ার হবে, অনেক ভালো জায়গায় যাব, বাট আমার ওই ছোট্ট ছোট্ট সুখের অনুভূতিগুলোকে নষ্ট না করে। পারবো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ। সো অনেকেই বলে যে সুখ কোথায়? সুখ আসলে সেলফ স্যাটিসফ্যাকশন। এটা যদি আপনি অলওয়েজ ফিল করতে পারেন, ইট ডাজন্ট মিন যে আপনি রেজাল্টটা খারাপ করে বলছেন ভাইয়া যেহেতু বলছে সুখী হইতে হবে, রেজাল্ট খারাপ, এরপর আমি সুখী, ভাইয়া আমি কিন্তু সুখী, তাহলে কিন্তু রেজাল্ট আরো খারাপ হবে। ওই জায়গায় একটা জিদ কাজ করতে হবে, ওইখানে আবার বেশি সুখী হওয়া যাবে না, ওখানে একটু অপমানিত বোধ করতে হবে, একটু লজ্জা পাইতে হবে, নাইলে নিজের মধ্যে স্পার্কিং হবে না, নিজেকে জ্বলে তুলতে পারবেন না। বুঝতে পারলাম? আপনাদের সবার জীবন ধন্য হোক। আমি অনেক অগোছালোভাবে অনেক কিছু বলার চেষ্টা করছি, দিন শেষে আই থিঙ্ক আমি একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, রাইট? সো সবাই ভালো থাকবেন এবং আপনাদের এই ক্লাবের জন্য অনেক অনেক শুভকামনা। আবার যদি কখনো দাওয়াত দেন দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।